রিয়া ফেরার পর থেকে অবিনাশবাবুর শরীর আর মন দুটোই যেন চাঙ্গা হয়ে উঠেছে। তবে বয়সের ভার তো আর মানে না। একদিন মাঝরাতের দিকে হঠাৎ অবিনাশবাবুর ঘর থেকে একটা অস্ফুট গোঙানির শব্দ এলো। রিয়া পাশের ঘরেই ছিল। ওনার সামান্যতম আওয়াজও ওর কানে যায়। সে তড়িঘড়ি ছুটে গিয়ে দেখল অবিনাশবাবু বুকে হাত দিয়ে কুঁকড়ে আছেন, কপালে বিন্দু বিন্দু ঘাম। অনিমেষ, বর্দি, শিগগির এসো। রিয়ার চিৎকারে বাড়ির সবাই জেগে গেল। অনিমেষ যখন দিশেহারা হয়ে ডাক্তারকে ফোন করছে, রিয়া তখন শান্ত মাথায় অবিনাশবাবুর মাথাটা নিজের কোলে তুলে নিল। ওনার হাত দুটো ঘষে গরম করার চেষ্টা করতে করতে ফিসফিস করে বলল, বাবা, কিচ্ছু হয়নি, আমি আছি তো, একটু জোরে শ্বাস নিন। এই তো, আমি আপনার পাশে। অবিনাশবাবু ঝাপসা চোখে রিয়ার দিকে তাকালেন। যন্ত্রণার মাঝে ওনার হাতটা রিয়ার হাতের ওপর শক্ত করে চেপে ধরলেন। ডাক্তার আসার পর জানালেন মাইল্ড হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালের বেডে শুয়ে অবিনাশবাবু যখন চোখ মেললেন, দেখলেন সামনে দাঁড়িয়ে রিয়া। ওর চোখ দুটো ফোলা, সারা রাত ঘুমোয়নি। অবিনাশবাবু ক্ষীণ স্বরে বললেন, কাঁদিস না মা, আমি তো ঠিক আছি। রিয়া গাল ফুলিয়ে বলল, কাঁদবো না মানে? কতবার বলেছি তৈলাক্ত খাবার খাবেন না, আর আপনি আমার আড়ালে বড়দিকে বলে ওই তেলে ভাজা আনিয়ে খেয়েছেন। এবার বাড়ি চলুন, আপনার সব শখ মেটাচ্ছি আমি। অবিনাশবাবু একটু হাসলেন। সেই হাসিতে কোনো অপরাধ বোধ ছিল না, ছিল এক পরম তৃপ্তি। তিনি ডাক্তারবাবুকে ডেকে বললেন, ডাক্তারবাবু, আমায় তাড়াতাড়ি ছেড়ে দিন। বাড়িতে আমার এক দাপুটে মা আছে, তার শাসন না শুনলে আমার শরীর সারবে না। বাড়ি ফেরার পর অবিনাশবাবুর সেবা শুশ্রূষায় রিয়া নিজেকে উজাড় করে দিল। ওনার ঘরের এক কোণে একটা ছোট টেবিল পেতে রিয়া সব কাজ সেখান থেকেই করে। অবিনাশবাবু এখন ওনার খবরের কাগজ পড়েন না, রিয়াকে বলেন পড়ে শোনাতে। রিয়া যখন ওনার পায়ের কাছে বসে দেশ বিদেশের খবর পড়ে শোনায়, অবিনাশবাবু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। একদিন বিকেলে পাড়ার এক পুরনো বন্ধু দেখা করতে এলেন অবিনাশবাবুর সাথে। তিনি রিয়ার কথা শুনে বললেন, কিরে অবিনাশ, তুই তো বলেছিলি প্রেমের বিয়ে তুই মানবি না, এখন দেখছি এই বৌমা ছাড়া তোর এক পাও চলে না। অবিনাশবাবু গর্বের সাথে মাথা উঁচু করে বললেন, প্রেমের বিয়ে কিনা জানি না হে, তবে রিয়া আমার এ বাড়িতে বউ হয়ে আসেনি, ও এসেছে আমার হারিয়ে যাওয়া মেয়ে হয়ে। ওর জমানো ভালোবাসার কাছে আমার সব জেদ হার মেনেছে। জানো, এখন ওর হাতের বিষ আমার কাছে অমৃতের মতো। রিয়া দরজার আড়াল থেকে সব শুনছিল। ওর চোখে জল এলো ঠিকই, কিন্তু সেটা ছিল আনন্দের। সে বুঝতে পারল এই বাড়িতে সে আজ আর কোনো পরের বাড়ির মেয়ে নয়, সেই বংশের রক্ষাকর্ত্রী, এই বুড়ো মানুষটার শেষ আশ্রয়। আজ ছায়ানীর বাড়ির উঠোনে যখন সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে, তখন দেখা যায় অবিনাশবাবু আরাম কেদারায় বসে আছেন, আর রিয়া ওনার জন্য সে স্পেশাল এলাচ চা নিয়ে আসছে। দুজনের মধ্যে এখন আর কোনো দেওয়াল নেই, কোনো দূরত্ব নেই, আছে শুধু এক গভীর আত্মীয়তা, যা রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি শক্তিশালী। রিয়া আজ সত্যি ওনার নয়নের মণি। আর অবিনাশবাবু, তিনি এখন গর্ব করে সবাইকে বলেন যে আমার রিয়া না থাকলে তো আমি কবেই অচল হয়ে যেতাম। এখানেই রিয়ার জেদের জয়, এখানেই ওর ভালোবাসার সার্থকতা। সুস্থ হওয়ার পর অবিনাশবাবুর স্বভাবে এক আমূল পরিবর্তন এলো। আগে যে মানুষটা নিজের আলমারির চাবি বা ব্যাংকের পাসবই কাউকে ছুঁতে দিতেন না, এখন তিনি রিয়ার ওপর সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত। একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর রিয়া যখন ওনার পায়ে সর্ষের তেল মালিশ করে দিচ্ছিল, তখন অবিনাশবাবু আলমারি থেকে একটা পুরনো চামড়ার ব্যাগ বের করতে বললেন। ব্যাগটা রিয়ার হাতে দিয়ে তিনি ধীর গলায় বললেন, এতে তোর শাশুড়ির কিছু গয়না আর এই বাড়ির দলিল আছে রে মা। এতদিন আগলে রেখেছিলাম, কাউকে বিশ্বাস করতে পারিনি বলে, আজ তোকে দিলাম। রিয়া অবাক হয়ে বলল, এসব আমাকে কেন দিচ্ছেন বাবা? বর্দি আছে, বর্দা আছে, অনিমেষ আছে। অবিনাশবাবু ওর মাথায় হাত রেখে বললেন,
বড় বৌমা ভালো, কিন্তু তার সংসারে মন নেই, বড় খোকাও তাই। আর অনিমেষ তো নিজের অফিস নিয়েই ব্যস্ত। এই বাড়িটাকে আগলে রাখার ক্ষমতা শুধু তোর আছে রিয়া। তুই যেভাবে একটা ভাঙা মনকে জোড়া দিয়েছিস, সেভাবেই এই পরিবারটাকে এক সুতোয় বেঁধে রাখবি, এই আমার বিশ্বাস। রিয়া দলিলটা হাতে নিয়ে দেখলো ওনার চোখের কোণে জল। যে মানুষটা একদিন তাকে বেয়াদব বলেছিলেন, আজ তিনি তার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় রিয়ার হাতে তুলে দিচ্ছেন। রিয়া বুঝল, এটা শুধু সোনা দানা বা কাগজ নয়, এটা হলো এক প্রবীণ হৃদয়ের পূর্ণ সমর্পণ। এরই মধ্যে একদিন রিয়ার নিজের বাবা মা কলকাতায় এলেন। অবিনাশবাবু নিজে লাঠি ধরে সদর দরজায় গিয়ে দাঁড়ালেন, বেআইনকে অভ্যর্থনা জানাতে। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে রিয়ার বাবা যখন সংকোচ নিয়ে বললেন, বেআই মশাই, মেয়েটা আমার একটু জেদি, কোনো ভুল করলে মার্জনা করবেন। অবিনাশবাবু অট্ট হাসি হেসে উঠলেন, ভুল? রিয়া ভুল করলে তো এই বাড়ি অচল হয়ে যাবে। আপনার মেয়ে তো এখন আমার বাড়ির গিন্নি, আমি তো এখন ওর আশ্রিত। রিয়ার বাবা মা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। তারা জানতেন রিয়া লড়াকু, কিন্তু এক রক্ষণশীল শ্বশুর মশাইকে যে সে এভাবে বদলে ফেলবে তা কল্পনাও করেননি। বিকেলে রিয়া যখন সবাইকে নিয়ে ছাদে উঠল, তখন উত্তর কলকাতার পড়ন্ত রোদে আকাশটা লালচে হয়ে আছে। অবিনাশবাবু রিয়ার পাশে দাঁড়িয়ে নিচু স্বরে বললেন, জানিস রিয়া, আগে ভাবতাম একাই এ জীবনটা পার করে দেব, কিন্তু আজ মনে হয় তুই না থাকলে আমার শেষ জীবনটা কত যে অন্ধকার হতো। তুই শুধু আমার নয়নের মণি নোস, তুই আমার এই মরণোন্মুখ প্রাণের সঞ্জীবনী। রিয়া ওনার কাঁধে মাথা রেখে বলল, বাবা, আমি তো বলেছি, আপনি অবাধ্য হলে আমি আপনাকে ছাড়ব না। এখন চলুন নিচে, আপনার ওষুধের সময় হয়েছে। অবিনাশবাবু হাসতে হাসতে নিচে নামতে লাগলেন। রিয়ার মমতা আর শাসনের কাছে আজ সব দূরত্ব মুছে গেছে। কলকাতার সেই পুরনো বাড়িতে এখন আর কোনো অচল আয়তন নেই। সেখানে এখন শুধুই এক সার্থক পরিবারের খুশির কলতান। রিয়ার জেদ আজ সত্যি এক দীর্ঘস্থায়ী মায়ার বন্ধনে পরিণত হয়েছে, যা এই পরিবারকে আজীবন আগলে রাখবে। কেমন লাগলো বন্ধুরা এই গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।